এই মুহূর্তে সেনা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে সদ্য গ্রেফতার হওয়া জিয়াউর রহমানের ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের। সেখানে জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে চাঞ্চল্যকর এক তথ্য। একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে বৈঠকের পর বাংলাদেশে ফেরেন মেজর মোজাফফর হোসেন। এমনকি বাংলাদেশে এসে মোজাফফর চুপিসারে জিয়ার বাসার কাছাকাছি বসবাস শুরু করেন। এখানেই শেষ নয়, 111-এর কুশীলব ও সেই সময় তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন করার মূল হোতা জেনারেল মাসুদের সাথেও নিয়মিত যোগাযোগ ছিল এই কুখ্যাত মোজাফফরের। যদিও জীবনের কথাটি এসব দাবির সত্যতা নিশ্চিত হতে পারেনি, তবে কি তারেক রহমানকে শেষ করতেই মাসুদের সাথে যোগাযোগ করতেন মোজাফফর? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে গ্রেফতার হয়ে কারাগারে থাকা জেনারেল মাসুদের বিষয়ে আলোচনা করব। স্বার্থের সংঘাত মানুষকে কতটা ভয়ঙ্কর ও প্রতিশোধ পরায়ণ করতে পারে তার জ্বলন্ত প্রমাণ লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। আত্মীয়তার সূত্রে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই মরহুম মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কান্দারের ভাইরা ভাই ছিলেন। সে সুবাদে তিনি জিয়া পরিবারের ঘনিষ্ঠ ও সুবিধাভোগী ছিলেন। অথচ তিনিই কিনা বারবার কালসাপের মতো আচরণ করলেন। সাইদ ইস্কান্দারের অনুরোধ ও লবিংয়ে মাসুদ উদ্দিন চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত পদোন্নতি পেয়েছিলেন। তবে তার উচ্চ আকাঙ্ক্ষা ছিল সেনাপ্রধান হওয়ার। কিন্তু জেনারেল মঈনকে সেনাপ্রধান করায় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ পুরো জিয়া পরিবারের ওপর ক্ষুব্ধ ও প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন। এ বিষয়টি বহু সেনা কর্মকর্তা অকপটে স্বীকার করেছেন। 2007-08 সালে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার নামে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী দুই নেত্রীসহ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আটক করেন। তারেক রহমানকে ফ্যানের সাথে ঝুলিয়ে অমানবিক নির্যাতনের এক পর্যায়ে রশির বাঁধন খুলে টেবিলের কোনায় পড়ে তার পিঠের মেরুদণ্ডে মারাত্মক আঘাত লাগে। লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করালে তাকে হয়তো আজ আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেতাম না। জিয়া পরিবারের সহায়তায় সেনাবাহিনীতে পদোন্নতি বাগিয়ে নিয়েও জেনারেল মাসুদ ক্ষান্ত হননি, কারণ তিনি সেনাপ্রধান হতে পারেননি। উল্লেখ্য, প্রাপ্ত তথ্যমতে সাইদ ইস্কান্দারের অনুরোধেই অন্তত 6 জনকে ডিঙে জেনারেল মঈনকে সেনাপ্রধান করেছিলেন বেগম খালেদা জিয়া। কিন্তু জেনারেল মঈনও পরবর্তী সময়ে বিশ্বাসঘাতকতা করেন। উল্লেখ্য, পৃথিবীর অধিকাংশ দেশের সেনাপ্রধানের পদটি কেবল জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হয় না। এই পদের সাথে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সরকার প্রধানের আস্থার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও খোলাসা করে বলতে হয়, বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পর প্রধানমন্ত্রী তারেক রহমান কাকে পরবর্তী সেনাপ্রধান বানাবেন? তিনি অবশ্যই এমন কাউকে সেনাপ্রধান হিসেবে মনোনীত করবেন যিনি তার সরকারের কাছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হবেন। পৃথিবীর অধিকাংশ দেশেই এমনটি হয়ে থাকে। গোয়েন্দা তথ্যমতে লেফটেন্যান্ট জেনারেল মাসুদের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পলাতক ঘাতক মোজাফফর হোসেন ভারতে থাকা অবস্থায় নিয়মিত ফোনে কথা বলতেন। জেনারেল মাসুদ মালয়েশিয়ায় আদম পাচারের একটি মামলায় আটক হওয়ার পর তার ব্যক্তিগত ফোন ফরেনসিক করে এই তথ্য পাওয়া যায়। এই সূত্র ধরেই মেজর অবসরপ্রাপ্ত মোজাফফরের গতিবিধি নজরদারির এক পর্যায়ে ডিবি পুলিশ তাকে DOHS থেকে আটক করতে সক্ষম হয়। মোজাফফর যে বাড়িতে বসবাস করছিলেন সেটি বর্তমান প্রধানমন্ত্রীর বাড়ির খুব কাছে। অনেকে আশঙ্কা করছেন ভারত থেকে বিশেষ কোনো মিশন নিয়ে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর ঢাকায় অবস্থান করছিলেন। তবে কি মাসুদের সাথে মিলে তারেক রহমানকে শেষ করার প্ল্যান ছিল মোজাফফরের? জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী জিয়া পরিবারের এত কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও কিভাবে ও কি করে শহীদ রাষ্ট্রপতি জিয়ার ঘাতকের সাথে নিবিড় যোগাযোগ রাখতে পারেন তা কোনো স্বাভাবিক ও বিবেকবান মানুষের পক্ষে গ্রহণযোগ্য নয়। মোজাফফরকে আটকের মধ্য দিয়ে মহান আল্লাহ আরও একটি বড় বিপদ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে আরও একবার রক্ষা করলেন। অনেকে এখন দাবি তুলেছেন একটি বিশেষ কমিশন গঠন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে। শহীদ জিয়া হত্যায় দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোজাফফরের সাথে জেনারেল মাসুদ সহ যারা যোগাযোগ রেখেছে এবং যারা আশ্রয় দিয়েছে তাদের সবাইকে শনাক্ত করে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ঘাতক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে 28 বছরের বেশি সময় ধরে দেশে অবস্থান করছিলেন। পুলিশের খাতায় ছিলেন মোস্ট ওয়ান্টেড আসামি। মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে ফাঁকি দিয়ে আসছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে বুধবার রাতে ধরা পড়ার পর তিনি নিজেই জানিয়েছেন দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার নানা কৌশলের কথা। হত্যাকাণ্ডের পর তিনি বিদেশে পালিয়ে গেলেও 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তিনি দেশেই অবস্থান করছিলেন। দেশের বিভিন্ন জেলা ঘুরে কয়েক বছর ধরে তিনি ঢাকাতেই অবস্থান করছিলেন। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায় 1981 সালে 30 মে জিয়াউর রহমানকে শেষ করার পরদিন তিনি ভারতে পালিয়ে যান। কিছুদিন বিভিন্ন রাজ্যে ঘোরাঘুরি করে কলকাতায় অবস্থান নেন। সেখানে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান নেওয়ার সময় বুঝতে পারেন দ্রুত সময়ে দেশে ফেরা অনেকটা অনিশ্চিত। এজন্য সেখানে ভুয়া নাম ও পরিচয় ব্যবহার করে নাগরিকত্ব নেন। নিয়মিতই নিজের অবস্থান পরিবর্তন করতেন। পরে ওই জাল নথির সাহায্যে তিনি পাসপোর্ট তৈরি করেছিলেন। অত্যন্ত ধুরন্ধর এই সাবেক সেনা কর্মকর্তা ভারতীয় পাসপোর্টে বিভিন্ন দেশ ভ্রমণ ও অনেকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিভিন্ন দেশ ভ্রমণ করার তার একটি উদ্দেশ্য ছিল, যাতে বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে না পারে। বাস্তবে হয়েছেও তাই। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বা বাংলাদেশের গোয়েন্দারা তার আসল নামে খোঁজ করে দীর্ঘদিনেও কোনো হদিস পায়নি। 1986 সালে আ লিগ্যাসি অব ব্লাড নামে একটি বই প্রকাশ হয়। এতে জিয়া নিহতের একটি বর্ণনা দিয়েছেন সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস। তার বর্ণনা অনুযায়ী মোজাফফরের ভূমিকা শুধু সে সময় উপস্থিত থাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। জিয়াকে শেষ করার প্রায় 1 ঘণ্টা পর মেজর মোজাফফর, মেজর শওকত আলী ও মেজর রেজা সশস্ত্র সেনা সদস্যদের নিয়ে আবার সার্কিট হাউসে যান। জিয়ার শোয়ার ঘরে তল্লাশি চালিয়ে ব্যক্তিগত জিনিসপত্র একটি পুরনো সুটকেসে ভরা হয়। এরপর জিয়া এবং নিহত 2 নিরাপত্তা কর্মকর্তাকে কাপড়ে মুড়িয়ে সামরিক যানে করে নিয়ে যাওয়া হয়। পরে চট্টগ্রাম সেনানিবাসে মেজর জেনারেল এম এ মঞ্জুরের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকেও মোজাফফর উপস্থিত ছিলেন। সেখানে মঞ্জুর বিপ্লবী পরিষদ গঠনের ঘোষণা দেন। পরে বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর মঞ্জুর ও সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা পরদিন ভোরে চট্টগ্রাম সেনানিবাস ছেড়ে পালান। সামনে জিপে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, মেজর মোজাফফর ও ক্যাপ্টেন মুনির। পথে সরকার অনুগত সেনাদের সঙ্গে গোলাগুলিতে মতিউর রহমান ও মাহবুব নিহত এবং মুনির গ্রেফতার হন। এরই মধ্যে মোজাফফর পালিয়ে যেতে সক্ষম হন। মামলার নথি তদন্তের বিবরণী থেকে জানা যায়, চট্টগ্রাম সার্কিট হাউসের সেই কালো রাতে মেজর মোজাফফরের ভূমিকা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আক্রমণের সময় সার্কিট হাউসে হানা দিয়ে মেজর মোজাফফর ও ক্যাপ্টেন মুসলিউদ্দিন সরাসরি রাষ্ট্রপতির কক্ষের দিকে অগ্রসর হন। মোজাফফরই প্রথম ব্যক্তি ছিলেন যিনি সশরীরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কক্ষের বাহিরে এনে শনাক্ত করেন। শুধু শনাক্ত করাই নয়, ঠান্ডা মাথায় তিনি রাষ্ট্রপতিকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। মৃত্যু নিশ্চিত করার পরপরই মোজাফফর চট্টগ্রাম সেনানিবাসের 24 পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোনে ইংরেজিতে একটি ঐতিহাসিক বার্তা দেন, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। 1981 সালের 31 মে যখন সরকারি বাহিনী পুনরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়, তখন বিদ্রোহের মূল হোতা মেজর জেনারেল মঞ্জুর সহ অনেকে গ্রেফতার হন এবং পরে মঞ্জুর নিহত হন। সব মিলে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে ঘিরে নতুন করে সামনে আসা বিভিন্ন তথ্য, অভিযোগ ও তদন্তের অগ্রগতি দেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসের আলোচিত অধ্যায়কে আবারও আলোচনায় এনেছে। তবে এই ঘটনায় উঠে আসা বিভিন্ন দাবি ও অভিযোগের চূড়ান্ত সত্যতা নির্ভর করবে তদন্ত এবং আদালতের প্রক্রিয়ার ওপর। আপনি কি চান মাসুদ এবং মোজাফফরকে যেন খুব দ্রুত ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়? এ বিষয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আরও এমন বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।